হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024 পরীক্ষার জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 8 নম্বর ভিডিও। আজকের এক্সাম ডেটটা হচ্ছে 5 সেপ্টেম্বর 2023 এবং এক্সাম টাইম হচ্ছে 12:30 থেকে 2:30 অর্থাৎ সেকেন্ড শিফট। প্রথম কোশ্চেন দেখো, দুধ, সামুদ্রিক খাবার, বাদাম এবং গোটা শস্যে কোন খনিজটি বেশি পরিমাণে পাওয়া যায় যা হাড়ের স্বাস্থ্য এবং আমাদের শরীরের মেরামত প্রক্রিয়ায় সাহায্য করে? অপশন হচ্ছে ফ্লোরাইড, পটাশিয়াম, ফসফরাস, দস্তা। তো এখানে অ্যান্সার হচ্ছে ফসফরাস। পরের কোশ্চেন, মূলধন ব্যয় কি? স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ব্যয় করা পরিমাণ, ঋণ পরিশোধে ব্যয় করা পরিমাণ, কৃষকদের জন্য ভর্তুকি ব্যয়ের পরিমাণ, অবকাঠামো উন্নয়নে ব্যয় করা পরিমাণ। তো মূলধন ব্যয় হচ্ছে অবকাঠামো উন্নয়নে ব্যয় করা পরিমাণ। ভারতের কোন ভৌতিক অঞ্চল পলিমাটি দ্বারা গঠিত? অর্থাৎ ভারতের কোন অঞ্চল পলিমাটি দ্বারা গঠিত? উপদ্বীপ মালভূমি, হিমালয় পর্বতমালা, দ্বীপপুঞ্জ, উত্তরের সমভূমি। তো আমরা জানি যে সমভূমিগুলোই পলিমাটি দ্বারা গঠিত হয়। নিচের কোন কারণে ল্যাটেরাইট মাটির বিকাশ ঘটে? কম্প্যাকশন, লিচিং, শুধুমাত্র উচ্চ তাপমাত্রা, অবক্ষেপণ। তো ল্যাটেরাইট মাটির বিকাশের জন্য লিচিং পদ্ধতিটা ঘটে। ভিতরগাঁও ইটের মন্দির নিচের কোন যুগের স্থাপত্যের উদাহরণ? ভিতরগাঁও ইটের মন্দির এর আগে সেটগুলোতে আমরা দেখেছি যে এই ভিতরগাঁও ইটের মন্দির নিয়ে কোশ্চিন এসেছিল যে এটা কোথায় অবস্থিত। তো যারা আগের ভিডিওগুলো দেখেছো অবশ্যই কোশ্চিনটা পারবে অ্যান্সারটা, তোমরা কমেন্ট অ্যান্সারটা বলবে যে ভিতরগাঁও ইটের মন্দির কোথায় অবস্থিত। তো আজকে যেটা কোশ্চিন হচ্ছে যে এটা কোন যুগের স্থাপত্য? মুঘল আমল, গুপ্ত যুগ, মৌর্য যুগ, চোল যুগ। তো ভিতরগাঁও ইটের মন্দির এটা হচ্ছে গুপ্ত যুগের এটা স্থাপত্য, ঠিক আছে? এটা গুপ্ত যুগের স্থাপত্য। পরের কোশ্চিন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণের মাস্কটের নাম কি? অ্যান্সার হচ্ছে জিতু, অপশন সি জিতু। অটোবায়োগ্রাফি অফ এ যোগী, এটা একটা অটোবায়োগ্রাফি, এটা কার আত্মজীবনী বা কার অটোবায়োগ্রাফি? স্বামী দয়ানন্দ সরস্বতী, পরমহংস যোগানন্দ, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ। তো অ্যান্সার হচ্ছে পরমহংস যোগানন্দ। ইনার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে অটোবায়োগ্রাফি অফ এ যোগী। ঝাড়খণ্ডের পাইকা নৃত্য, এই পয়েন্টটা মনে রাখবে যে পাইকা নৃত্য কোথাকার, এটা হচ্ছে ঝাড়খণ্ডের। আচ্ছা, কোশ্চিনটা হচ্ছে যে ঝাড়খণ্ডের পাইকা নৃত্য সাধারণত ড্যাশ উপজাতি দ্বারা বিশেষভাবে সম্মানিত অতিথিদের স্বাগত জানাতে বা ধর্মীয় শোভাযাত্রার সময় করা হয় বা শোভাযাত্রা করা হয়। তো এই যে ঝাড়খণ্ডের পাইকা নৃত্যটা এটা কোন উপজাতি দ্বারা পরিবেশন করা হয়? এটা হচ্ছে মুন্ডা উপজাতিদের, ঠিক আছে? তো এখানে কয়েকটা পয়েন্ট পাওয়া গেল যে পাইকা নৃত্য হচ্ছে ঝাড়খণ্ডের এবং এটা কোন উপজাতিরা পালন করে? এটা হচ্ছে মুন্ডা উপজাতিরা। মাই কান্ট্রি মাই লাইফ ড্যাশের আত্মজীবনী থেকে এমটিএসে বিশেষ করে অনেক কোশ্চেন এসেছে। আমরা এর আগের সেটগুলোতে দেখেছি আত্মজীবনীগুলো থেকে অনেক কোশ্চেন রয়েছে। তো মাই কান্ট্রি মাই লাইফ এটা হচ্ছে এলকে আডবাণীর আত্মজীবনী। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে? তো বলছে 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেখানে কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধিটা নেগেটিভ অর্থাৎ কমে গেছে? এটা হচ্ছে নাগাল্যান্ডে। 2023 সালের মার্চ মাসে রাজস্থান ভারতের প্রথম রাজ্য হয়ে ওঠে যেটি তার জনগণের জন্য ড্যাশের অধিকার প্রদান করে? বাসস্থান, শিক্ষা, টেলিযোগাযোগ, স্বাস্থ্য। অ্যান্সার হচ্ছে স্বাস্থ্য। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? এমজি রানাডে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস। তো সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। আর মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন জি.কে. গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। এবং এই জি.কে. গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলের
যিনি রাজনৈতিক গুরু তিনি হচ্ছেন এমজি রানাডে। ঠিক আছে, এটা মনে রাখবে। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু আমরা পড়লাম চিত্তরঞ্জন দাস। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হচ্ছে জিকে গোখলে, আর জিকে গোখলের রাজনৈতিক গুরু হচ্ছেন এমজি রানাডে। শাস্ত্রীয় নৃত্যের জন্য ভারতীয় পুরস্কারকে ড্যাশ বলা হয়। তো শাস্ত্রীয় নৃত্যের জন্য ভারতীয় যে পুরস্কার দেওয়া হয় তাকে অভিনন্দন সরোজা পুরস্কার বলা হয়। কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক পাটকল রয়েছে 2022 সালের হিসাবে? তো সর্বাধিক পাটকল রয়েছে পশ্চিমবঙ্গে। অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের প্রধান ভূমিকা কী? অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন প্রচার করা, স্টক মার্কেট নিয়ন্ত্রণ করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রা রিজার্ভের ব্যবস্থাপনা। তো অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের প্রধান ভূমিকা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন প্রচার করা। গৌড় মারিয়া ড্যাশ রাজ্যের একটি নৃত্যশৈলী? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়। তো গৌড় মারিয়া এটা হচ্ছে গৌড়মারিয়া হচ্ছে ছত্তিশগড়ের এটা একটা নৃত্যশৈলী, ছত্তিশগড়ের। ড্যাশ তারিখে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যার জন্মদিন পালন করা হয় গান্ধী জয়ন্তী হিসাবে। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের অহিংস আন্দোলনে সফল নেতৃত্ব দেন তিনি। তো এখানে মূল কোশ্চেনটা হচ্ছে যে গান্ধীজির জন্মদিবস কবে? তো গান্ধীজির জন্মদিবস আমরা জানি 2রা অক্টোবর, কিন্তু এখানে সবটা অপশানে 2রা অক্টোবর রয়েছে। সালটা অবশ্যই আমাদের জানতে হবে 1869। ঠিক আছে, 1869 সালে 2রা অক্টোবর। তো অ্যান্সার হচ্ছে অপশান ডি। ISSF জুনিয়র বিশ্বকাপ 2023-এ ভারত পদক তালিকায় শীর্ষে ছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা? ইতালি, অস্ট্রেলিয়া, আজারবাইজান, জার্মানি। তো ISSF এই প্রতিযোগিতা হয়েছিল জার্মানিতে। ঠিক আছে, অপশন ডি জার্মানি। নিচের কোনটি মন্ত্রিসভা কমিটি নয়? মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি, রাজনৈতিক বিষয়ক কমিটি, বিনিয়োগ এবং বৃদ্ধি কমিটি, মন্ত্রীদের মধ্যে বিরোধ সংক্রান্ত কমিটি। তো এখানে বিরোধ সংক্রান্ত কমিটি তোমরা অপশন থেকে বুঝতে পারছো এটা কোনো মন্ত্রিসভা কমিটি নয়। শিক্ষা ও সংস্কৃতির প্রসারের জন্য কে ভারতীয় বিদ্যা ভবন প্রতিষ্ঠা করেন? ডক্টর কানাইয়ালাল মানেকলাল মুন্সি, ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ, গোপাল কৃষ্ণ গোখলে, বাবা সাহেব আম্বেদকর। তো অ্যান্সার হচ্ছে ডক্টর কানাইয়ালাল মানিকলাল মুন্সি। ইনি শিক্ষা ও সংস্কৃতি প্রসারের জন্য ভারতীয় বিদ্যা ভবন প্রতিষ্ঠা করেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সমস্ত শ্রমিকদের জন্য মজুরি এবং সামাজিক সুবিধা প্রদান করা হয়েছে এবং সাংস্কৃতিক সুযোগের সাথে একটি শালীন জীবনযাত্রার মান সুরক্ষিত করে? তো এই কথাটা বলা হয়েছে ধারা 43-এ। ঠিক আছে, 43 নম্বর আর্টিকেলে। আচ্ছা, 40 নম্বর আর্টিকেল, এটা অনেকবার পরীক্ষা আসে, এটা হচ্ছে পঞ্চায়েত নিয়ে। এখানে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই ধারাগুলো কোন পার্টে রয়েছে? এটা রয়েছে পার্ট 4-এ। আর এই পার্ট 4-এর পুরো ধারাটাকে অর্থাৎ 36 থেকে 51 পর্যন্ত ধারা, এগুলোকে বলা হয় ডিপিএসপি। আর এই ডিপিএসপি বা বাংলাতে বলা হয় নির্দেশাত্মমূলক নীতি। এটা নেওয়া কোথা থেকে হয়েছে? ধার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, আয়ারল্যান্ড। নিচের কোনটি পরমানন্দ প্রক্রিয়ার দ্বারা শুদ্ধ, দুর্বল, গন্ধযুক্ত সাদা থেকে হলুদ বর্ণের কঠিন? তো এটা হচ্ছে অ্যানথ্রাসিন। এটা একটা পরমানন্দ প্রক্রিয়া দ্বারা শুদ্ধ, দুর্বল, সুগন্ধযুক্ত। এখানেও মানে একটু টাইপিংটা মিস্টেক হয়েছে। এটা একটা সাদা থেকে হলুদ বর্ণের একটা কঠিন জিনিস, সেটা হচ্ছে অ্যানথ্রাসিন। 95 বছর বয়সী ভগবানী দেবী এবং 106 বছর বয়সী রামাবাইকে তাদের কৃতিত্বের জন্য যৌথভাবে বিশেষ ট্রফি দেওয়া হয়েছিল। ফিনল্যান্ডের ট্যাম্পেরে ড্যাশ 100 মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছিলেন দেবী। এখানে ভগবানী দেবীর কথা বলা হচ্ছে, লাস্টে যে দেবীটা লেখা রয়েছে। তো এখানে ড্যাশে বসবে যে কোন খেলায় 100 মিটার স্প্রিন্টে সোনার পদক তিনি জিতেছেন। তো এটা কোন খেলায়? এটা হচ্ছে 2022 ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, অপশন ডি। TN রাজারাথনম পিল্লাই কোন যন্ত্র বাজাতেন? TN রাজারাথনম পিল্লাই ইনি কোন যন্ত্র বাজাতেন? ঘটম, সার্গি, সেহনাই, নাদস্বরম। তো অপশন হচ্ছে নাদস্বরম,
অপশন ডি নাদাস্রাম। ইনি কর্ণাটক সঙ্গীতের একজন বিখ্যাত ব্যক্তি। এনাকে মানে শর্টকাটে TNR বলেও ডাকা হয়, ঠিক আছে, অনেকে হয়তো চিনবে। TNR পুরো নাম আছে থিরুমালাই বলে, একটা আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে, রাজারত্নম পিল্লাই। ওকে, থ্যাংক ইউ।